বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, আমরা আমাদের ইতিহাস ঐতিহ্যের কথা বলি, মুক্তিযুদ্ধের কথা বলি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি। বাংলার হিন্দু, বাংলার মুসলিম, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ, আমরা সবাই বাঙালি এবং বাংলাদেশি, সে কথাও বেশ গর্বের সঙ্গে বলি। কিন্তু মাঝে মাঝে প্রায় নিয়মিত বিরতি দিয়ে বাংলাদেশে যা কিছু হয়, সাম্প্রদায়িক সম্প্রীতির নামে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার জন্য যা যা ঘটছে, তাতে আমরা সবাই লজ্জিত, মর্মাহত, ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন। শারদীয় দুর্গ উৎসবের সময় অষ্টমীর দিন থেকে কুমিল্লায় যার শুরু, সেটি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে। কোথাও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, হতাহতের ঘটনা ঘটেছে, পুলিশের প্রশাসনের ভূমিকা নিয়ে নানা রকমের প্রশ্ন উঠেছে, নানা মহল থেকে সংহতির বার্তাও আছে। কিন্তু পরিস্থিতি যে খুব একটা সুখকর, সেটি কোনোভাবেই বলা যাবে না। যা কিছু ঘটলো, যা কিছু ঘটছে, তা কেন ঘটছে, এর উত্তর খোঁজা দরকার এবং আসলে সত্যিকারের উত্তরটা খোঁজা দরকার। আমরা সবাই নিজ নিজ স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে, দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে অনেক সময় পরিস্থিতিটাকে নিন্দা জানাই বটে, কিন্তু প্রকৃত সত্যটা তুলে ধরি না। অধিকাংশ ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে নানান পক্ষের মতামত যেহেতু আমি প্রতিদিন শুনি, আড়াল করবার একটা চেষ্টা আছে। এই আড়াল করে আসলে সমস্যার সমাধান হবে না, আশু সমাধান তো নয়, দীর্ঘমেয়াদের সমাধান হবে না। এবং দীর্ঘমেয়াদের সমাধান বাংলাদেশের জন্য খুব জরুরি। বাংলাদেশের বয়স এখন 50। বর্তমান যুগে, বর্তমান বাস্তবতা, এই টেকনোলজি যুগে 50 বছর বয়স অনেক বয়স। এবং আমরা উন্নয়ন করতে চাই, উন্নয়নের নানান গল্পকথা আমরা শুনি। সেই উন্নয়নকে যদি টেকসই করতে হয়, তাহলে আমাদের মানবিক উন্নয়ন, রাজনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন এবং ভ্রাতৃত্ববোধের যে উন্নয়ন, সেটিও ঘটাতে হবে। মূলত এই সব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী। আমার সঙ্গে রয়েছেন একজন তরুণ চিকিৎসক এবং সংস্কৃতিকর্মী ডক্টর অর্পণ ডি.কে শীল, এবং আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের মারি স্টেট ইউনিভার্সিটির সোশিওলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিখিল দেব। স্বাগত আপনাদের তিনজনকেই তৃতীয় মাত্রায়। আমি সূচনার প্রশ্নটা আপনাদের তিনজনকেই করতে চাই। এই যে 50 বছরে এরকম ঘটনা অনেক ঘটেছে, বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের যে সংখ্যা স্বাধীনতার অব্যবহিত পরে ছিল, ধীরে ধীরে সেই সংখ্যা কমেছে। গত 1-2 বছরে বা 3-4 বছরে সেটি ধীরে ধীরে খানিকটা বাড়ছিল, কিন্তু যে ঘটনা ঘটছে তাতে বাড়ার চেয়ে কমার আশঙ্কাটাই এখন বেশি করতে হচ্ছে। এবং এই ঘটনা যে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের উপর দিয়ে ঘটেছে সেটি বলা যাবে না। আমরা এর আগে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপরে এরকম ঘটনা ঘটেছে, খ্রিস্টানদের উপরে ঘটেছে, এবং এর দায় কতটা মুসলমানদের উপরে বর্তাবে, বা এই ঘটনায় আবার মুসলমানরা জীবনও দিয়েছে, সেরকম ঘটনাও ঘটেছে। আমার প্রশ্ন যে এই যে আমাদের সম্প্রদায় যে সংঘাতের ঘটনা আমরা দেখি, সেটি আসলে একেবারে ইতিহাসের নিরিখে বিচার করলে দুপক্ষের বা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে মনের মধ্যে কোনো ক্ষত আছে কি না, এটি একটি বিবেচ্য বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কি বাই নেচার হিংসা, বিদ্বেষ বা অন্য ধর্মাবলম্বীদের প্রতি এক ধরনের বিদ্বেষ ভাবাপন্ন কিনা, নাকি এর মধ্যে এই ঘটনাগুলো স্টেজড, পলিটিক্যালি এর পেছনে পলিটিক্যাল কোনো কারণ আছে, এটি ইন্টারনালি এক্সটার্নালি কোনো স্টেজড প্রোগ্রাম কিনা, এগুলো সেটিও একটু বুঝতে চাই আপনাদের কাছ থেকে। মিস্টার মিসবাহুর রহমান চৌধুরী, আপনি শুরু করবেন। ধন্যবাদ জনাব জিল্লুর রহমান সাহেব। আজকে আপনার এই তৃতীয় মাত্রায় আপনি দুইজন, আমি বাদেও দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছেন, ডাক্তার অর্পণ এবং আমেরিকা থেকে মারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিখিল দেব, জনাব নিখিল দেব। তো সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা এই তৃতীয় মাত্রা দেখছেন বা দেখেন, দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। এই সাম্প্রতিককালে যে ঘটনাটা বাংলাদেশে ঘটে গেল, জনাব জিল্লুর রহমান সাহেব তার উপস্থাপনার সময়ই বলেছেন যে
এটা দুঃখজনক, এতে আমরা ক্ষুব্ধ। উনি যেমন ক্ষুব্ধ, তেমন দেশের সচেতন মানুষ যারা আছেন, মানুষ মাত্রই ক্ষুব্ধ যে আমাদের এই দেশের, আমি সব সময় বলে থাকি সব জায়গায়, যে আমরা যারা যেখানে জন্মগ্রহণ করেছি, একজন মুসলমান হিসাবে আমাদের যে বিশ্বাস, সে বিশ্বাস হলো যে জন্মগ্রহণটা আল্লাহর ইচ্ছায় হয়, যে কোথায় কাকে কোন মাটিতে জন্ম দিবেন, এবং ওই মাটিতে তার রিজিক বন্টন করা হয়। সে আল্লাহ তো বলছেন তিনি রহমান, রহমান মানে তিনি দয়ালু, সমস্ত সৃষ্টির জন্যে তিনি দয়ালু, আর মানুষের জন্য তিনি বিশেষ দয়া বিতরণ করেন। তা আল্লাহর ইচ্ছায় যাকে যেখানে জন্ম দিয়েছেন, তিনি যে ধর্মাবলম্বী হন না কেন, এই মাটিরই তিনি সন্তান। এবং এইখান থেকে যদি পরিকল্পিতভাবে রাজনৈতিক কারণে হোক, হিংসার কারণে হোক, বিদ্বেষের কারণে হোক, সম্পদ দখল করার কারণে হোক, তাকে কেউ উচ্ছেদ করতে চায়, তো একজন মুসলমান হিসাবে আমি বলবো যে সে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে সে যুদ্ধ করে। সে যেটা আল্লাহ বলছেন যে সে যেটা প্রকাশ করে আর যেটা প্রকাশ করে না, সবই আমি জানি। তো যারা এই যে মানে মুসলমানরা যেখানে অধিকাংশ, তার প্রতিবেশী এই জাতির মধ্যেই যারা অন্য ধর্মাবলম্বী কম থাকেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি ওই প্রতিবেশীর সাথে সে এমন কোনো খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, এবং প্রতিবেশীর হক বা অধিকার সে আদায় না করে, আমি তার জন্য তাহলে সুপারিশ তো অন্য কথা, বলছেন যে আমি নিজে বাদী হয়ে সেই বিচারের দিন আল্লাহর কাছে আমি তাদের বিরুদ্ধে ফরিয়াদ করব। এই রকম কথা তিনি বলেছেন। এখন যারা ইসলাম ধর্মাবলম্বী, ইসলামের কথা যারা বলেন এবং অন্য ধর্মের প্রতি যারা বিদ্বেষ রাখেন, মানুষকে যারা ঘৃণা করেন বা ঘৃণা চড়ান, আমি বলবো তারা ইসলামের হয়তো পোশাক পরিচ্ছদে বা আরবি নামের কারণে মুসলমান হতে পারে, কিন্তু সে কখনো ইসলামের অন্তর্ভুক্ত হইতে পারে না, মুসলমান হতে পারে না। অন্যান্য ধর্মের ব্যাপারে এটা আমি জানি, যারা সত্যিকারের ধার্মিক, তাদের কাছে জাত পাত, আর আজকে আমাদের সৌভাগ্য হইল আমরা 3 জন সিলেটিকে আপনি আপনার অতিথি করেছেন। আমাদের জেনে বুঝে করিনি। আমাদের সিলেটে যেভাবে বড় বড় দরবেশদের আবির্ভাব ঘটেছে, তারা যেভাবে মানুষের সামনে সাম্যের গান গেয়েছেন, মানুষকে ভালোবেসেছেন, এবং মানুষ তাদেরকে অনুসরণ করে তাদের সাম্যের শান্তির কথা শুনে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে। ঠিক তদ্রূপে সিলেটেই তারা আসার পূর্বে যাদেরকে শেষ কৃষ্ণ হিসাবে হিন্দু ধর্ম সম্প্রদায়ের মানুষ বলেন, শ্রী চৈতন্য, তারও পৈতৃক বাড়ি হলো সিলেটে। তিনিও মানুষকে জাতপাতের বিরুদ্ধেই তিনি সবচেয়ে বেশি প্রচার করেছেন। আমরা যেটা জানি, যখন চরম বর্ণবাদ সমস্ত ভারত জুড়ে, তখন তিনি বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রাম করে অনেক কষ্ট ত্যাগ করে তিনি মানে কেউ কেউ এমনও বলেন, যারা গবেষণা করেছেন তারা এমনও বলেন, যদি শ্রী চৈতন্যের জন্ম না হতো তাহলে যেভাবে বর্ণবাদ হিন্দু সম্প্রদায়কে পেয়ে বসে গেছিল, তারা ইসলামের সাম্যের দিকেই ঝুঁকতে বাধ্য হতেন, এমন কথা অনেকে বলেন। তো আমি আজকে বলবো শুধু এই কথা যে কুমিল্লার ঘটনাটাই আমাদেরকে পীড়া দিয়েছে অনেকগুলা কারণে। যে এই যে মণ্ডপে পূজা হয়, এবার দেখেন পূজায় কিন্তু খুব উৎসাহ উদ্দীপনা বেশি ছিল, পূজার সংখ্যাও বেড়েছে। গত বছর 29,000 মণ্ডপ হিন্দুরা তৈরি করেছিলেন, সনাতন ধর্মমহিলা। এবার 32,000 মণ্ডপ তাদের আসছিল। যেখানে আপনার দিঘির পার কুমিল্লাতে, ওই দিঘির পাড়ের চতুর্পাশে অনেক দালান কোঠা চতুর্পাশে, এবং ওইখানে মুসলমান বসতি বেশি। কিন্তু মুসলমানরা তো বাধা দিবে দূরে থাক, বরঞ্চ তাদের পূজা আর ব্যবস্থাপনা এগুলার মধ্যে অনেকেই তারা সক্রিয় সহযোগিতা করে থাকে। কুমিল্লা একটা সাংস্কৃতিক জেলা, কিন্তু সংস্কৃতির প্রতি এদের অনেক ঝোঁক আছে। ওখানের মধ্যে যে ঘটনাটা ঘটলো, এটা অনেক দিন দেরিতে, আমি বলেছিলাম প্রথমে এই 2 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে প্রকৃত ঘটনা জানিয়ে মানুষকে প্রেস নোট দেন, যে এইখানে হিন্দু মুসলমান বিদ্বেষের কারণে কোনো ঘটনা ঘটেছে, এটা আমি মনে করি না।
আমি মনে করি একদল মানুষ সব সময় এই দেশের মন্দ চায়, যারা আমাদের স্বাধীনতার সময় মন্দ চেয়েছেন, যারা অহরহই সরকারের বিরুদ্ধে তারা সাইবার সন্ত্রাস চালান দেশে বিদেশ থেকে। এবং দেখা গেল যে ঘটনাটা ঘটার পরে পরে আমরা প্রশাসন থেকে, কিন্তু সেটি তো প্রমাণ সহ বলতে হবে না আমি 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 কেউ নাম এই জন্যই তো বলছি না, কিন্তু এইটুকু বলতে পারি যে আমরা তো দেখি যে বাংলাদেশে যেটি হয়, আমি বিস্তারিত আপনার কাছে আরো পরে শুনবো, আমরা প্রধান কারণ রাজনীতিবিদদের এই সমস্যার সমাধান করতে হবে, এবং প্রধান দুটো দলের মধ্যে যে প্রবণতা দেখছি একে অপরকে অভিযোগ করবার একটা প্রবণতা। আওয়ামী লীগ বলছে যে বিএনপি জামাত করেছে, আর তারা বলেছে যে তারা সামনে নির্বাচন দৃষ্টিকে সবকিছু মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য সরকার করেছে। তো আপনি ঘটনা তদন্ত ছাড়া আপনি যদি আগেই মন্তব্য করেন, আমি আপনার কথা বলছি না, আমি জি যারা এটা করছেন আমি তাদের সাথে একমত নই। আমি স্পষ্টভাবে আপনাকে বলতে চাই যে যে সময় ঘটনাটা ঘটলো ভোরবেলা, তারপরে পরে মনে হলো যেন যেভাবে এই যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘটনা ছড়িয়ে পড়লো, এটা ছিল অনাকাঙ্ক্ষিত। এবং যারা ছড়ালো তাদেরকে তো অনেককে আমরা চিনি দেশে বিদেশ থেকে, তারা ইসলাম গেল, কোরআন গেল, এইভাবে বললেন। হ্যাঁ, কোরআনের সাথে আপনি জানেন পৃথিবীর সকল মুসলমানদের আবেগ জড়িত। কোরআন অবমাননা হলে সাধারণতই একটা উত্তেজনার সৃষ্টি হবে। এই উত্তেজনার উস্কানি যারা দিচ্ছে, এই সেন্স থেকে আমি বলতেছি যে এই কাজগুলা কারা করে এটা প্রায় ওপেন সিক্রেট। আর রাজনৈতিক দলগুলোর কথা আপনি বলছেন, দুইটা বড় রাজনৈতিক দল তারা এদেশের এই যে আপনার আমাদের সনাতন ধর্মাবলম্বী ইনাদেরকে নিয়ে তারা রাজনীতি করেন। অনেক সময় আমি দেখেছি যে জিনিসটা এদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আমি আসবো আরো শুনবো আপনার কাছ থেকে বিস্তারিত। মিস্টার নিখিল দেব, একটু আপনার কাছ থেকে শুনতে চাই আমার সূচনার যে প্রশ্ন এবং গোটা পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন একজন সোশিওলজিস্ট হিসেবে। ধন্যবাদ জানিয়ে শুরু করছি এই ধরনের একটা অপরচুনিটি দেওয়ার জন্য জনাব মিসবাউর রহমান চৌধুরী এবং ডাক্তার অর্পণ শীল দুজনের সাথে আসতে পেরে নিজেকে খুব অনার্ড লাগছে। কিন্তু এমন একটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছি, আপনারা বাংলাদেশে যারা আছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে হিন্দু সম্প্রদায়ের মানুষের ভিতরে যে দুঃখ এবং যে বেদনা, ওটা বাংলাদেশের সব মানুষকে সামগ্রিকভাবে বুঝতে হবে এই ধরনের বিষয়কে ডিল করার জন্য। এখন আমি শুরু করব জনাব মিসবাউর রহমানের বক্তব্যের সূত্র ধরে, কারণ আমি দেখি যে এই ধরনের ঘটনা ঘটার পরে বাংলাদেশে প্রত্যেকবার জিল্লুর রহমান সূচনাতে বলেছেন যে এই ধরনের ঘটনা বারবার হয়, নিয়মিত বিরতিতে হয়। আমি হচ্ছি সমাজ বিজ্ঞানের ছাত্র এবং শিক্ষক, এবং আমরা সমাজ বিজ্ঞানে কোনো একটা ঘটনা যখন বারবার এবং প্রতিনিয়ত ঘটতে থাকে তখন ওটাকে আমরা বিচ্ছিন্ন ঘটনা বলি না। হ্যাঁ, ওইটা হয়ে যায় সমাজের প্যাটার্ন। তো বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ, হ্যাঁ, এটা নতুন কিছু নয়। আর এই আক্রমণের আলাদা তাৎপর্য আছে, এবং এই ধরনের তাৎপর্যপূর্ণ আক্রমণ বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে আগেও হয়েছে। বুঝতে হবে যে দুর্গাপূজা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের, বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় এবং সাংস্কৃতিক উৎসব। হ্যাঁ, এই ধরনের উৎসবে আমি একটা স্ট্যাটিস্টিক্স করব, সেটা আইন এবং সালিশ কেন্দ্রের পাওয়া গবেষণা থেকে পাওয়া যে রিপোর্ট, ওই রিপোর্ট অনুসারে তারা বলছে 2013 সাল থেকে বাংলাদেশে 2013, তার মানে হচ্ছে বিগত 9 বছরে বাংলাদেশে 4000-এর চেয়ে বেশি হামলা হিন্দু সম্প্রদায়ের উপরে, 4000-এর চেয়ে বেশি হামলা হয়েছে। এর মধ্যে 2000-এর মতো হামলা হামলা, বিদার প্রতিমা ভাঙচুর অথবা মণ্ডপ পূজা মণ্ডপ ভাঙচুর। তো এই ধরনের ঘটনা আমরা যদি এগুলাকে কেবল বিচ্ছিন্ন বলে যদি রব তুলতে থাকি, তাহলে তো আমরা যেটা হয়, আমরা সমস্যাটাকে সমস্যা হিসাবে চিহ্নিত করতে চাচ্ছি না। বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি আছে, এবং এরা এতটা আছে যে বাংলাদেশে পূজার সময় 5 দিন ধরে একটা নিরীহ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হয়। আমরা বসে বসে কেবল তাকিয়ে দেখি। হ্যাঁ, রংপুরে
50টার মতো বাড়ি পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে যে 6 জন মানুষকে এই পূজা এগেইন এই পূজার সময় 6 জন মানুষকে পিটিয়ে হত্যা করে ফেলা হয়েছে। এই অবস্থায় আমরা যদি বলি যে কেবলমাত্র একদল মানুষ সবসময় এটার পিছনে চক্রান্তে জড়িত, তখন আমার প্রশ্ন থাকবে হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনায় যে সরকার এখন দায়িত্বে আছে, তাদের উদ্দেশ্য নিয়ে, তাদের ইন্টেনশন নিয়ে এই ধরনের চক্রান্ত, বাংলাদেশের চক্রান্ত এই ধরনের বিষয়ে হয়েছে এবং ভবিষ্যতে হবে। সরকারের দায়িত্ব হচ্ছে দে শুড প্রিভেন্ট ইট ফ্রম হ্যাপেনিং বিফোর ইট হ্যাপেন্স। হ্যাঁ, হয়ে যাওয়ার পরে তো এই ধরনের ঘটনা নিয়ে হচ্ছে এই যে চক্রান্ত হয়েছে, আমি সেটাকে নাকচ করছি না, কিন্তু হয়ে যাওয়ার পরে কেবলমাত্র চক্রান্তের থিওরি দিয়ে এগুলাকে বিশ্লেষণ করলে এটা আমাদের কাছে, হিন্দু সম্প্রদায়ের লোক যারা, তাদের কাছে হাস্যকর শোনায়। তারপর হচ্ছে যেহেতু বাংলাদেশে চক্রান্তের ইতিহাস আছে এই ধরনের বিষয়কে কেন্দ্র করে, কেন বাংলাদেশে এই 32,000 পূজা মণ্ডপ, যেটা আপনি বললেন, পূজা মণ্ডপে শক্তিশালী নিরাপত্তা বাহিনী নিয়োজিত ছিল না এগুলাকে প্রতিহত করার জন্য? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, আমি একটু আগে যেটা বললাম, এটা হচ্ছে আমাদের সদিচ্ছা আছে কিনা এই ধরনের এই বিষয় যেভাবে ম্যানিফেস্টেড হয়েছে বাংলাদেশের মানুষের সামনে, সেটাকে এইভাবে উপস্থাপন করা এবং এইভাবে বিশ্লেষণ করা। আমরা যদি সমস্যাকে রেকগনাইজ করতে রাজি না হই যে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সমাজ মানে সাম্প্রদায়িক সমাজ হতে যাচ্ছে, হ্যাঁ, এবং এটা একটা লং প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এগেইন স্ট্যাটিস্টিক্স যদি দেখি, জিল্লুর রহমান বলেছেন সূচনাতে, 1951 সালে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল 22 থেকে 23 ভাগ শতকরা। 1974 সালে সেটা এসেছে 14 ভাগে। বুঝলাম যে পাকিস্তান আমলে সেটা হয়েছে, পাকিস্তান রাষ্ট্রের যে চরিত্র ছিল, হ্যাঁ, সেটা অসামঞ্জস্যপূর্ণ নয় পাকিস্তান রাষ্ট্রের সাথে। কিন্তু স্বাধীন বাংলাদেশে বিগত 40-50 বছরে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা শতকরা 15 ভাগ থেকে নেমে এসেছে 9 থেকে 10 ভাগে। এর দায়িত্ব, এর এক্সপ্লেনেশন বা এর ব্যাখ্যা আপনারা কিভাবে দিবেন? সাম্প্রদায়িক, মানে বাংলাদেশ সাম্প্রদায়িক রাষ্ট্র নয়, তারপর হচ্ছে বাংলা নয়, এই ধরনের বক্তব্য তো ধোপে টিকবে না যদি আপনারা হচ্ছে সদিচ্ছা নিয়ে এই ধরনের সমস্যাকে আপনারা চিহ্নিত করতে না চান এবং হচ্ছে বিশ্লেষণ করতে না চান। তা আমি কেন বলছি এটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আগে যদি আমরা যদি সমস্যা কি এটা যদি ডিফাইন করতে না পারি, তাহলে তো আমরা সমাধান কখনোই খুঁজে পাবো না। বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি আছে এবং বিগত দশকগুলোতে বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তিগুলো আরো বেশি শক্তিশালী হয়েছে। হ্যাঁ, এবং শক্তিশালী হয়েছে যে হিন্দুদের সবচেয়ে বড় সাংস্কৃতিক এবং ধর্মীয় উৎসবে এরা 5 দিন ধরে তাণ্ডব চালিয়ে গিয়েছে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে চালিয়ে গিয়েছে। এবং হচ্ছে আমরা তেমন কোনো রেসপন্স সরকারের পক্ষ থেকে দেখিনি। হ্যাঁ, প্রধানমন্ত্রী বক্তৃতা দিয়েছেন, প্রতিবাদ করেছেন, আমরা অ্যাপ্রিসিয়েট করি সেটা। তো এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য বা হয়ে যাওয়ার পরে যাতে আর ফার্দার না হয়, সেগুলোর জন্য আমরা মানে যে পদক্ষেপ আমি দেখছি, সেগুলোতে আমি অ্যাটলিস্ট একজন হিন্দু হিসেবে কখনোই সন্তুষ্ট হতে পারি না। হ্যাঁ, এটা বুঝতে হবে যেগুলো এত বেশি পীড়াদায়ক আমাদের জন্য, এই যে এই বিষয় নিয়ে ঘটনার কয়েকদিন পরে এসে আমাদেরকে বলতে হচ্ছে ভিতরে বেদনা নিয়ে, ওটা বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। কারণ হচ্ছে একটা দেশের গণতান্ত্রিক চরিত্র, একটা দেশের উন্নয়নের চরিত্র কেবলমাত্র সংখ্যাগুরু মানুষ কেমন আছে সে দেশে সেটা দিয়ে চিহ্নিত হয় না। আপনারা একটা দেশে আপনাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে, কেবল হিন্দু নয়, বাকি যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে আপনারা কেমন রাখছেন, সেটার উপরে একটা দেশের গণতান্ত্রিক চরিত্র, একটা দেশের উন্নয়নের চরিত্র এবং প্রগতির চরিত্র প্রক্ষিত পায়। তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়গুলাকে হচ্ছে নোংরা রাজনীতির বাইরে এসে অনেস্টলি ডিল করতে শিখবো, তত আমাদের জন্য হচ্ছে মঙ্গল এবং দেশের জন্য হচ্ছে ভালো। আদারওয়াইজ আমরা কোনো ধরনের হ্যাঁ, ধন্যবাদ মিস্টার নিখিল দেব। আমি আসবো আবার আপনার কাছে। আমি একটু ডক্টর অর্পণ ডিকে শীলের কাছে যাই। অর্পণ, আমার সঙ্গে যে দুজন সম্মানিত আলোচক আজকে আছেন, তারা যেভাবে শুরুতে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন, আমি দুঃখিত যে আমি সেভাবে ধন্যবাদ জানাতে পারছি না। আমি পারছি না কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার বাংলাদেশের বুক আজ ক্ষতবিক্ষত, আমার বাংলাদেশের সংবিধান আজ ক্ষতবিক্ষত। আপনি খেয়াল করুন, একটা রাষ্ট্রের
সভ্যতার মাপকাঠি নিরূপণ করার অন্যতম বেশ কয়েকটি স্ট্যান্ডার্ড আছে। তার মধ্যে অন্যতম একটি স্ট্যান্ডার্ড হলো ওই রাষ্ট্রের এথনিক এবং রিলিজিয়াস মাইনরিটি তারা কেমনভাবে আছে, তারা কীভাবে মৌলিক অধিকারগুলো পাচ্ছে কিনা, তারা তাদের বেসিক নিডগুলো পাচ্ছে কিনা, এবং সেই সাথে তারা তাদের রিলিজিয়াস এবং কালচারাল যে রাইট আছে সেই রাইটগুলো তারা ঠিকমতো অন্য গুরু যে যে দলটা আছেন তাদের মতো করে তারা পালন করতে পারছেন কিনা, সেটার উপরে কিন্তু একটা রাষ্ট্রের কতটুকু সভ্য সেটা অনেকটা নিরূপণ করা যায়। আজকে অত্যন্ত লজ্জার সঙ্গে বলতে হচ্ছে যে বাংলাদেশকে আমরা বলি আমরা এখন প্রগতিশীল চিন্তাভাবনার একটি দল ক্ষমতায় আছে, তারা অ্যাটলিস্ট তারা নিজেদেরকে প্রগতিশীল চিন্তাভাবনা বলে দাবি করে, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলে দাবি করে। সেরকম একটি প্রগতিশীল একটি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সরকারে থাকা অবস্থায় কিভাবে এরকম একটি জঘন্য বর্বরচিত ঘটনা হয়ে গেল আমার মাথায় সেটা আসে না। এবং আপনি প্রথমে একটা প্রশ্ন করেছেন, খুবই সুন্দর একটা কথা বলছিলেন যে এটা ইতিহাসের নিরিখে আমরা কীভাবে দেখতে পারি। আমি যদি ইতিহাসের নিরিখে দেখি তাহলে তো এটা দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, এটা তো শুধুমাত্র প্রথমবার না, এটা ইতিহাসে অনেক আগে, মানে যখন একদম 47 দেশভাগ হয়েছে, ইফ আই এম নট মিস্টেকেন 1946 1946 সালে 10ই অক্টোবর লক্ষ্মী পূজা ছিল, ঈদে মিলাদুন্নবী ছিল, আবার প্রবারণে পূর্ণিমাও ছিল। এই দিনটাতেই 1946 সালে 10ই অক্টোবর নোয়াখালীর জমিদার ছিলেন রাজেন্দ্র চৌধুরী। রাজেন্দ্র চৌধুরীর বাসায় আমি যদি ওনার নামটা যদি ভুল না করে থাকি, একজন সন্ন্যাসী এসেছিলেন যার নাম হলো ত্রিয়ম্বকানন্দ। ত্রিয়ম্বকানন্দ উনি এসেছেন। উনি এসে যেহেতু লক্ষ্মী পূজা ইয়েতে উনি এসেছেন, তখন আশেপাশে একটা গুজব রটে যায় যে ত্রিয়ম্বকানন্দ ওই সন্ন্যাসী উনি নাকি বলেছেন যে এবার পূজায় পাঁঠার পরিবর্তে মুসলমান বলে দিতে হবে। এই গুজব হাওয়ার বেগে সব জায়গায় ছড়িয়ে যায়, শুরু হয়ে যায় হিন্দুদের উপরে। আমি হিন্দু কথা বলবো না, এটা সনাতন। হিন্দু বলতে কোনো ধর্ম নেই, হিন্দুস্তানে যারা মানুষ তারা সবাই হিন্দু, তাই না? এটাই ছিল মূল কনসেপ্ট, কিন্তু এই ধর্ম হলো সনাতন। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় সনাতন ধর্মাবলম্বীদের উপরে হত্যা, লুণ্ঠন, লুটতরাজ, তাদের মন্দির ভাঙা, প্রতিমা ভাঙা, ব্যবসায়িক যে জায়গাগুলো আছে সেখানে হামলা করা। যে জমিদার ছিলেন রাজেন্দ্র চৌধুরী তার মাথা কেটে ফেলা হয়। আর যে সন্ন্যাসী যিনি এসেছিলেন ত্রিয়ম্বকানন্দ, উনি কোনো মতে প্রাণ নিয়ে দেশ ছেড়ে পালান। এবং এরপরেই মহাত্মা গান্ধী আসেন নোয়াখালীতে। উনি ছাগলের দুধ পান করতেন, এজন্য সঙ্গে সবসময় একটা ছাগল রাখতেন। তো সেই ছাগলটি পরে চুরি হয়ে যায়, তো এটা নিয়ে তো অনেক হাস্যরসের হয়। তো এইসব ঘটনা নতুন কোনো কিছু নয়। আমরা যদি 2001 সাল থেকেও যদি আমরা দেখি, 2001 সালে নির্বাচন পরবর্তী যে সহিংসতাগুলো হয়েছে, চিটাগংয়ের বাঁশখালীতে 11 জন মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমাদের তখনকার বিরোধী দলের নেত্রী এবং বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী উনি ছুটি গিয়েছিলেন ওখানে। আমি তখন ছোট, ক্লাস 3-4 স্টুডেন্ট। আমার চোখের সামনে এখনো ভাসে অধ্যাপক গোপাল চন্দ্র মুহুরী, ইফ আই এম নট মিস্টেকেন ওনার নাম ছিলেন, প্রফেসর মুহুরী সেই যে মাথায় কোপ দেয়া, এভাবে ইয়েতে সোফায় বসে মাথা থেকে তার ঘিলু পড়ে যাচ্ছে, রক্ত পড়ে যাচ্ছে, ওই ছবি আমি আজও ভুলতে পারিনি। তো এটা তো এই যে 5 দিন ধরে যে আমরা শুধুমাত্র এখানে এমফেসাইজ করছি যে 5 দিন ধরে আমাদের দুর্গোৎসবে হামলা হয়েছে, প্রতিমা ভাঙা হয়েছে, সনাতন ধর্মাবলম্বীর উপর হামলা হয়েছে, এটা নতুন না, এটা একদম শুরু থেকে। নিখিল দেব যেটি আইন ও সালিশ কেন্দ্রকে উদ্ধৃত করে বলছিলেন যে গত 2009 থেকে এই পর্যন্ত 4000-এর বেশি ঘটনা ঘটেছে। উনি শুধুমাত্র 2009 এর কথা বলছেন। আমি আপনাকে বললাম তো, আমি যদি 46 সাল থেকে শুরু করি সেখান থেকে আপনি পারবেন, 1971 সালের পর থেকেও পারবেন। এবং 71-এ আমরা যখন মুক্তিযুদ্ধ করলাম, আমরা ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, আমরা অনেক কিছু নিরীক্ষা মুক্তিযুদ্ধ করেছি, তাই না? সাম্যবাদ থাকবে। 75 পরবর্তী সময়ে যে প্লট যে পরিবর্তন হয়ে গেল, এবং এটা হলো জেনারেল এরশাদের সময়কার কথা, যখন রাষ্ট্রধর্ম যখন করা হলো 1988 সালে মনে হয়, রাষ্ট্রধর্ম যখন করা হলো, তখন থেকে তো মানে 75 পরবর্তী সময় শুরু হয়েছে এই যে সাম্প্রদায়িকতার বীজ বোনা। আমাদেরকে কিন্তু আজকে ঘটনা দেখলে হবে না, আমাদেরকে রুটে যেতে হবে। হয়েছে কোত্থেকে, কীভাবে আসলো? এটা কি একদিনে হয়েছে? এটা তো মোটেও একদিনে হয়নি। এটাকে আস্তে আস্তে একদম প্ল্যান্ড ওয়েতে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে যে শক্তিরা ছিল তারা যখন দেখলো তারা জিততে পারেনি, তখন 75 তারা ঘটালো। 75-এর পরবর্তীতে যেসব এই যে জেনারেলরা ক্ষমতা ছিলেন তাদের সময়কালীন তারা সেটাকে পৃষ্ঠপোষকতা করেছেন। আমি এটা যদিও বলাটা ঝুঁকি হয়ে যায় আমার জন্য, তাও বলছি, তারা পৃষ্ঠপোষকতা করেছেন, তারা ওই বিপক্ষের শক্তিকে তারা বাংলাদেশের পুনর্বাসন করেছেন। সেই পুনর্বাসিত বিপক্ষের শক্তিরা, ওই কুলাঙ্গার সন্তানরা, তারা বাংলাদেশের সাম্প্রদায়িকতার বীজ আস্তে আস্তে বুনেছে, যেটার ফসল আজকে আপনি রামু বলেন, আজকে আপনি নাসিরনগর বলেন, আজকে আপনি কুমিল্লা বলেন, ফেনী বলেন, আজকে পুরো বাংলাদেশ এই ক্যান্সারে ভুগছে। মিস্টার মেজবাহ রহমান চৌধুরী।
জি, ধন্যবাদ দুইজন আলোচককে। সমস্যাটা কোথায় আমি আসলে যেটি সতর্কভাবে বলতে চাই যে আমাদের আলোচনা থেকে যেন মানে ঘৃণা না ছড়ায়। কেন আমি জানি বাংলাদেশের জনসাধারণ অসাম্প্রদায়িক, যে যা কিছু বলুক না কেন, হাজার বছরের আমাদের একটা অসাম্প্রদায়িক চেতনা বিরাজ করছে আমাদের দেশে। আমি পৃথিবীর সাধারণভাবে সেটি সত্য, কিন্তু আমি- এটিও তো সত্য যে এই সম্প্রদায়ের জিলুর সংখ্যা ভাই, দিনে দিনে কমেছে, আমাকে বলতে হবে জি, এখন এবং যে তাদের আমার- সহায় সম্পত্তি দখল করা হয়েছে, নানাভাবে আমার নির্যাতিত হয়েছে। যে ছোট ভাই ডাক্তার অর্পণ, উনি বয়স কম হলেও অনেক বিষয়ে উনি জ্ঞান রাখেন। সেই 1940 সালের কথা তিনি উঠিয়েছেন। 46 এর 1946 হ্যাঁ, 46 এর নোয়াখালী রাইটের বিষয়টা। 46 এর কথায় যদি আমরা আসি তাহলে অনেক পিছনে আবার ফিরে যাব। এই জন্য আমি খালি শিরোনামগুলো আপনাকে বলবো যে সেই কংগ্রেসের স্বাধীনতা আন্দোলন, পরে মুসলিম লীগের জন্ম, পরে লড়কেলিয়া পাকিস্তান কায়েম করেন আল কোরআনের স্লোগান দিয়ে পাকিস্তান প্রতিষ্ঠা, এরপরে বাংলাদেশের আমরা বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করলাম। যদি ঐতিহাসিকভাবে আমরা দেখি তাহলে পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে ঘৃণ্য সাম্প্রদায়িক মানুষ বসবাস করে না। খোদ আমেরিকাতে যে ধরনের বর্ণবাদ এবং সাম্প্রদায়িকতা এত সভ্যতার দাবির পরে এখনও আছে, এটা অকল্পনীয়। আমাদের প্রতিবেশী দেশে সরকারিভাবেই আপনার সাম্প্রদায়িকতা লালন করা হয়, কিন্তু বাংলাদেশে হ্যাঁ কিছু কিছু সরকার তো ছিল যারা সাম্প্রদায়িককে উস্কায় দেওয়ার চেষ্টা করেছেন, এটা ঠিক। এবং আরেকটা ঘটনা সত্য অর্পণ আপনাকে বলবো, অত্যন্ত মানে কষ্ট হয় এটা, যে কোনো সামাজিক কারণেই আমরা একত্রে রুখে না দাঁড়িয়ে আমরা প্রতিবেশী দেশে যাওয়ার একটা মানসিকতা প্রায় সনাতন পরিবারেই এখন দেখা দিয়েছে। বেশ আগের থেকেই, পাকিস্তানের জন্মের পর থেকেই তারা মানে দেখা গেছে যে একটা পরিবারের কিছু সংখ্যক ওখানে থাকেন, কিছু ওখানে থাকেন, আর বেশিরভাগ তারা মনে করেন যে না এই মাটি আমার, এখানেই আমার মৃত্যু হবে, যা কিছু যা হবে। তো আমি এর জন্য বলি যে অতীতকে আমরা বিশ্লেষণ করব, অতীত থেকে আমরা শিক্ষা নিব, কিন্তু ভবিষ্যতে আমরা কিভাবে আগাবো। আমি সিদ্ধান্ত নিয়েছি একটা অসাম্প্রদায়িক প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, মঞ্চ। যারা অসাম্প্রদায়িক মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সাম্প্রদায়িক তো আছেই আমাদের দেশে, আমি না করব না, সব দেশেই আছে। হিন্দু সাম্প্রদায়িক নাই, খ্রিস্টান সাম্প্রদায়িক নাই, বৌদ্ধ সাম্প্রদায়িক নাই, মুসলমান সাম্প্রদায়িক নাই, যারা সাম্প্রদায়িকতা লালন করে। এরা তো মানুষের দুশ্মন, এরা সৃষ্টির দুশ্মন, স্রষ্টার দুশ্মন। এদের সাথে ঐক্য হয় না। এরা অনেক লোভের বশীভূত হয়ে এইভাবে আপনার ধর্মীয় আন্দোলনের নামে, সামাজিক আন্দোলনের নামে দেশে হট্টগোল পাকিয়ে পানিগুড়া করে এরা মাছ শিকার করে। এরা আমাদের উদাহরণ নয়। আমাদের উদাহরণ হলো এদেশের এমন মানুষ আছে, যতগুলা নির্মম ঘটনা রংপুর ঘটে গেছে, এই সরকারের পূর্বে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে এভাবে সনাতন সম্প্রদায়ের মানুষ এত কম ছিল যে রংপুরের মধ্যে একদম ডিআইজি, এসপি, ওসি এরা সনাতন সম্প্রদায়ের লোক। এখানে ব্যর্থতা আগে কম ছিল, এখন বেশি আছে, লাভটা কি হ্যাঁ, হলো? আমি এইটাই বলছি যে প্রত্যেকটা সেক্টরেই মেধার ভিত্তিতে চাকরি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কালকে একজন বড় দলের মাঠের বিরোধী দলের নেতার সাথে আমার টকশো হয়েছে, কথা হয়েছে। উনি বলছিলেন এই যে এখন সনাতন সম্প্রদায়ের লোকরা সর্বক্ষেত্রে চাকরিতে আছে না। এটা আনন্দের কথা যে তারা সংখ্যা অনুপাতে যে তারা চাকরি পাচ্ছেন, শিক্ষকতা পাচ্ছেন, পুলিশ সার্ভিসে। আগে তাদের এই সুযোগটা ছিল না। এই জন্য আমি শুধু এই জন্যই কথাটা বলছি যে শুধু প্রশাসন দিয়ে, শুধু সরকার এই ঘটনা ঠেকাইতে পারবে না যদি জনগণ ঐক্যবদ্ধ না হয়। পীরগঞ্জের ঘটনায় কিন্তু পরবর্তীতে জনসাধারণ আগাইয়া আসছে বিদায়ী এটা প্রতিহত করা গেছে। তা আমি বলবো যে আমরা এখানে 4000 আক্রমণ 13 সাল থেকে 9 সাল থেকে বলছেন, 2009 সাল থেকে সালিশ কেন্দ্রের রিপোর্টে 4000-এর বেশি আক্রমণ। এটা
মনে হয় একটা স্বাভাবিক রিপোর্ট না। এটা আরও একটু খোঁজখবর আমাদের নেওয়া উচিত যে 4,000 আক্রমণীরা আমরা কি জানতাম না? এদেশে কি আমরা সবাই বসবাস করছি না? যদি আর বিচ্ছিন্ন ঘটনা আর পরিকল্পিত ঘটনা, যেমন আমি এটা বলতে পারবো কুমিল্লার ঘটনাটা ছিল সম্পূর্ণ পরিকল্পিত, যে এটা উস্কানিমূলক ছিল। বাঁশখালীর ঘটনা সম্পদ দখলের জন্য, বোলার ঘটনা হিন্দুদেরকে তাড়াইয়া তাদের জমি দখলের জন্য। এক একটার কিন্তু এক একটা কারণ। এই কারণগুলোকে আমরা এককভাবে শুধু মুসলমান সম্প্রদায় দেখার না দেখে, মানুষ আমরা যারা, আমরা একত্রে বসে আমরা চিন্তা ভাবনা করে এইটাকে প্রতিহত করে, দুর্বল বনাম শক্তিমানের লড়াই আর কি। না আমরা সবাই তো আমরা এদেশের নাগরিক, যে যেভাবে যাকে দুর্বল পায় শক্তি, এটা মুসলমানদের প্রতি হচ্ছে না? মুসলমানদের বাড়িঘর দখল করছে না? এখনো হচ্ছে, বাড়ি থেকে বাইর করিয়ে মালিককে জমি নিয়ে যাচ্ছে। ওনারা যথার্থ বলেছেন যে আপনার উন্নয়নের মানদণ্ডটা আপনি উন্নয়ন কিভাবে দেখবেন। আপনি এখানে যারা মাইনরিটি আছে, সেটা রিলিজিয়াস হোক, ইথনিক হোক, তারা কতটা ভালো আছে সেটি একটি দেখবার বিষয়। আপনি শুধু ইনফ্রাস্ট্রাকচার দেখলেই হবে না, আপনার মানুষের অধিকার কতটা, মানুষ কতটা স্বাধীন, এখানে তার কথা বলার চিন্তার স্বাধীনতা কতটা আছে, পলিটিক্যাল ডেভেলপমেন্ট কতটা হচ্ছে সেটা দেখতে হবে। এই উন্নয়নটা আমরা করতে চাই, আসছি আমি এই উন্নয়নটাই আমরা করতে চাই, যেটা হয়নি এটাকে আমরা করতে চাই, এগিয়ে নিতে চাই। নিখিল দেব, আমি একটু প্রশ্নটা অন্যভাবে করতে চাই। আমি আপনাদের তিনজনের কথাই শুনেছি, আমার দর্শকরাও শুনেছেন, এবং এটি একটি সাধারণ প্রবণতা, হয়তো তার যৌক্তিক ব্যাখ্যা আছে এবং যৌক্তিকতাও আছে। হয়তো গবেষণা করতে গেলে সেই প্রসঙ্গগুলো টানাও ভালো, যে কোন সময়ে কি হয়েছে, কবে কি পরিবর্তন ঘটেছে, কারা করেছে, কারা কখন ক্ষমতায় ছিল বা কারা এখন ক্ষমতা আছে। কিন্তু সমস্যার যদি সমাধান করতে হয়, এটি কি খুব জরুরি না যে প্রতিটি ঘটনার সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে যথাযথ তদন্ত হওয়া, দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা, কঠোর শাস্তি নিশ্চিত করা? আমরা কিন্তু সেটি দেখি না, আমরা বরং দেখি কে কবে কি করেছে। সেই আলোচনার মধ্য দিয়ে এটি স্বাধীনতা বিরোধী শক্তি। আমি কোনোভাবেই স্বাধীনতার বিপক্ষের লোক নেই, কোনোভাবেই মনে করার কারণে, কিন্তু প্রতিটা ঘটনায় যদি আমরা এভাবে চিহ্নিত করবার চেষ্টা করি, এর আড়ালে তো অন্য আরো অনেক শক্তি কাজ করতে পারে। এবং তাতে তো আসলে আমরা যদি দু তিনজন অর্থনীতিবিদের স্টাডিও আছে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি কারা দখল করেছে, কাদের দখলে আছে, এই যে দেশ ছেড়ে যারা চলে গেছেন, তো সেই হিসাব নিকাশ কিন্তু অন্য কথা বলে। আমি সেই বিবেচনায় যাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে যে এটি কেন হচ্ছে না? রামুর ঘটনার কেন আজকে পর্যন্ত, কত বছর হলো, আজকে পর্যন্ত তদন্ত হয় না? কেন নাসিরনগরের দুষ্কৃতিকারীরা, চিহ্নিতরা, তারা মনোনয়ন পায়, প্রগতিশীলদের মনোনয়ন পায়, কথিত হোক বা যথার্থ প্রগতিশীল হোক? এইসব প্রশ্নের সুরাহা হতো খুব জরুরি। বোলার ঘটনারও বিচার হয়নি, কোনো ঘটনারই বিচার হয়নি, কোনো ঘটনা। আমরা যদি বলি যে এই কিন্তু আমরা যদি প্রেশারটা ওই জায়গায় না দিই যে ঠিক আছে, সে যেই হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, বিএনপি হোক, জামাত হোক, অন্য দল হোক, কিংবা কোনো দল না করার লোক হোক, মিসবাহুর রহমান চৌধুরী হোক, জিল্লুর রহমান হোক, দোষ করেছে, বিচার করো, আইনের আওতায় আনো। নিখিল দেব। থ্যাংক ইউ। তো যে 4,000 ঘটনা ঘটেছে ওই হিন্দু সম্প্রদায়ের উপরে, যেটা বললাম, জনাব মিসবাহুর রহমান চৌধুরী বললেন যে ওটা বাড়াবাড়ি মনে হচ্ছে ওনার কাছে, মানে একটু ওভার রিপোর্টেড মনে হচ্ছে। অথচ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টাররা মনে করছেন যে এটা হচ্ছে আন্ডার রিপোর্টেড, আন্ডার কাউন্টেড। There are many incidents in Bangladesh that go underreported in the country. So they are probably much bigger than what Ain or Shalish Kendra has reported actually in front of us. আর তারপর হচ্ছে জিল্লুর রহমান যেটা বললেন, আমি প্রথমেই যেটা বলেছিলাম, আমাদের তো হচ্ছে আমাদের এই সদিচ্ছা বা এই অনেস্টিটা আমাদের ভিতরে নাই, যে একটা সমস্যা আছে বাংলাদেশে, এই সমস্যাটাকে সমস্যা হিসেবে মেনে নিয়ে তারপর হচ্ছে এটার জন্য সমাধানের জন্য কাজ করে যাওয়া। এই যে মানে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হই, এই যে এতগুলো ঘটনা ঘটে যায় বাংলাদেশে এবং নিয়মিতভাবে ঘটে যায়, কিন্তু নিয়মিতভাবেই কোনো ধরনের বিচার আমরা দেখি না এইসব ঘটনার পরে। তো আপনি এই ধরনের ঘটনার পরে বিচার হয় না। এই 4,000 ঘটনা ঘটলো গত 10 বছরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে, আমরা তেমন কোনো মানে দৃষ্টান্তমূলক আমরা বলছি, সবাই জানেন, মানে ক্ষমতাসীনরা বা দায়িত্বপূর্ণ ব্যক্তিবর্গ সবাই জানেন যে এটি স্বাধীনতা, মানে তাদের কথাই তো সেটি বোঝা যায়, স্বাধীনতা বিরোধীরা করেছে, বিএনপি করেছে বা জামাত করেছে, তো তাদেরকে ধরেন না কেন? বা বিএনপির সময় থাকলে এটি আওয়ামী লীগ করেছে, তো তাদেরকে ধরেন না কেন, বিচার করেন? আমার প্রশ্ন হচ্ছে সেটি। আপনারা যখন জানেনই, বলছেনই, তো আইডেন্টিফাই দেম এন্ড বিচার করেন।
হ্যাঁ, তো তারপর হচ্ছে এখন হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি, দুঃখজনক এই যে এত কিছু ঘটে যাচ্ছে বাংলাদেশে, একের পর এক ঘটনা ঘটছে, এটা রীতিমতো ইট হ্যাজ বিকাম এ প্যাটার্ন ইন বাংলাদেশ, ইটস এ ডিফাইনিং ফিচার of Bangladesh that actually it has become known for its violence against its minority communities, including Hindu populations. ঘটনা ঘটে যাওয়ার পরে এই যে একটু আগে জনাব মানে ওই মিসবাউর রহমান যেটা বললেন, এটা উনি কিন্তু একা নয়, আমার প্রচুর বন্ধু বান্ধব আছে এই ধরনের ঘটনা ঘটার পরে তারা বলবে হিন্দুরা কেন দেশ ছেড়ে চলে যাচ্ছে। এই যে আপনি ঘটনা বন্ধ করার বদলে হিন্দুরা কেন চলে যাচ্ছে এই ব্যাখ্যা কি আপনার তারপরেও প্রয়োজন কেন তারা চলে যাচ্ছে? বিকজ দে ফিল ইনসিকিউর ইন দিস কান্ট্রি, দে ফিল ইনসিকিউর। আমি বিজয়া দশমীর দিনে আমার দিদিকে ফোন করেছি প্রণাম দেওয়ার জন্য, বিজয়ার শুভেচ্ছা দেওয়ার জন্য। দিদি বলেছে সে ভয়ে সে শীতিতে সিঁদুর দিতে পারেনি। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে আপনি এই যে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে বাংলাদেশে হিন্দুদের ভিতরে, তারপর হচ্ছে আপনি এর রুট কজ না খুঁজে আপনি দেখবেন যে হিন্দুরা কেন চলে যাচ্ছে। হিন্দুরা চলে যাচ্ছে বিকজ দে ফিল লাইক দিস কান্ট্রি ডাজ নট লাভ দেম এনিমোর। হ্যাঁ, তো এই ধরনের সিচুয়েশনে হচ্ছে আপনি আবার যদি এই যে মানে ভিকটিম ব্লেমিং যদি করেন, যারা হচ্ছে আক্রান্তের শিকার তাদের দিকেই যদি আপনি যদি আবার মানে যদি মনোযোগ যদি না, দেন, না, মানে এটা আপনার দোষের। বুঝতে বলুন, আসি আমি, আপনি বলবেন। এটা আপনি মিসআন্ডারস্ট্যান্ড করছেন আমাকে। না, ওকে, তাহলে আমি আমি- সরি আমি বলছি যে দেওয়ার কারণ আছে ঠিক, হ্যাঁ। কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। ঘুরে চলে দাঁড়াতে এই যে যেতে আরেকটা দেবো না, বিষয়, এটাই না না বলছি। এইটা হচ্ছে একটা, না, আমি আপনার প্রতি যথেষ্ট সম্মান রেখে বলছি, এটা পার্সোনাল কোনো অ্যাটাক না, পার্সোনালি নিবেন না। এই যে প্যাটার্নটা এটা হচ্ছে বাংলাদেশে কিন্তু আপনি একা নয়, এটা অনেকের ভিতরে আছে। ওই যে ঘুরে দাঁড়ানোর বিষয়টা, একটা দেশে মাত্র 9% লোক হচ্ছে হিন্দু, 9 থেকে 10% হচ্ছে লোক হচ্ছে হিন্দু। এর মধ্যে ধরেন যে পৃথিবীর কোনো সংগ্রামেই 100% লোক হচ্ছে পার্টিসিপেট করে না, নর্মালি 10-20%। So 20% of 8% becomes what? Probably মানে less than what? Probably মানে 10,000 or 20,000। হ্যাঁ, আপনি এই 10,000 এবং 20,000 লোকের কাছ থেকে আশা দাঁড়াবে সে 160 মিলিয়নের বিপক্ষে। হ্যাঁ, এই এক্সপেকটেশনটা তো হচ্ছে আপনার ওই ধরনের একটা, আমি বলবো যে সোসিওলজিক্যাল এবং হিস্টোরিক্যাল এক্সপেকটেশন হিন্দু মাইনরিটির কাছ থেকে। এটা হচ্ছে আপনারা যদি চান যে হিন্দুরা ঘুরে দাঁড়াক, তাহলে আমাদের মুসলিম যে ভাই বোন আছে, আমাদের মানে মুসলিম যারা আছেন, যারা এই বিষয়ের প্রতি সহমর্মী, তাদেরকে আগে দাঁড়াতে হবে, তাদেরকে আগে অর্গানাইজ করতে হবে। দেন উই আর গোনা স্ট্যান্ড বিহাইন্ড ইউ, উই ক্যানট স্ট্যান্ড ইন ফ্রন্ট বিকজ অফ দিস ভায়োলেন্স। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, আমরা তো রীতিমতো ভীত। হ্যাঁ, এই যে ডাক্তার অর্পণশীল যেটা বললেন যে আপনি মানে উনি ধন্যবাদ জানিয়ে শুরু করতে পারেননি, কারণ হচ্ছে আমাদের ভিতরে যে পেইন, আমাদের ভিতরে যে ভয় এখন ঢুকে গেছে, এই বিষয়ে মানে মাথায় রেখে তো আমি কিভাবে আবার ওই যে মানে একটা কি বলবো একটা সংগ্রাম আমি হচ্ছে অর্গানাইজ করি। হ্যাঁ, আই ওয়ান্ট টু ডু দিস, কিন্তু ইটস ভেরি টাফ ফর আস, কারণ আমাকে এই যে তারপর হচ্ছে কোনো কিছু বলার আগে আমাকে চিন্তা করতে হয় আমার দেশের মধ্যে যে নিখিল, আপনি যেটি বলছিলেন যে 10% লোক, বা আমি যদি 10-এর সঙ্গে আরো অন্যান্য ধর্মাবলম্বীদেরও যুক্ত করি, 10-20%, 80%-এর বিরুদ্ধে লড়াই করার কথা বলছেন। আপনার ধারণা কি, মানে স্টাডি কি বলে যে 80% লোকই কি একসঙ্গে এই জায়গায় দাঁড়াবে, না বাংলাদেশের অবস্থাটা কি তাই? জাস্ট বুঝতে চাই আমি। না, একটু আগে যেটা বলেছি, পৃথিবীর কোন জায়গাতেই হচ্ছে মানে যারা হচ্ছে সমাজ পরিবর্তনের দায়িত্ব যারা কাঁধে নেয়, না, আমি আপনার সঙ্গে ওই জায়গায় একমত যে মুসলমানদেরই আসলে এই জায়গায় এই লড়াইটাতে সামনে আসতে হবে, আমি সেই জায়গায় আপনার সঙ্গে একমত। কিন্তু আমার প্রশ্ন যেটি মিস্টার মিসবাউর রহমান চৌধুরী বলছেন তিনি এরকম একটা প্ল্যাটফর্ম করতে চান, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের আসলে মানুষের এরকম কোন স্টাডি কি আপনার কাছে আছে যে কত ভাগ মানুষ আসলে এই সাম্প্রদায়িক চেতনা লালন করে বলে মনে হয়? এইটা হচ্ছে আরেকটা দুঃখজনক চিত্র বাংলাদেশের। এই যে এত কিছু হয়ে যাওয়ার পরে বাংলাদেশে এতগুলো বিশ্ববিদ্যালয় আছে, এখানে মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা গবেষণা করেন, কিন্তু আমরা এই ধরনের বিষয় নিয়ে, হ্যাঁ, একটা সোসিওলজিক্যালি সো ইম্পর্টেন্ট একটা বিষয়, কিন্তু এই ধরনের বিষয় নিয়ে কোনো সিস্টেমেটিক গবেষণা আমরা পাই না। হ্যাঁ, আবুল বারাকাত কিছু গবেষণা করেছেন হচ্ছে ওই সত্য সম্পত্তি আইনে বাংলাদেশের যে 26 লাখ একর হিন্দুদের সম্পত্তি দখল করা হয়েছে, এইটা নিয়ে উনার গবেষণা আছে। কিন্তু আদার দেন দ্যাট আমরা আসলে তেমন কোনো গবেষণা কিন্তু পাচ্ছি না যে কত ভাগ লোক হচ্ছে বাংলাদেশে মানে হচ্ছে সাম্প্রদায়িক চেতনা লালন করে, সেটা পাচ্ছি না। কিন্তু মানে এগুলো নাই বলে কি হয়, এগুলো হচ্ছে এগুলাকে কেন্দ্র করে দেখা যায় যে প্রচুর মানুষ বিভ্রান্তি ছড়ায়, মানে মন করা বক্তব্য। কয়েকদিন আগে দেখলাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর পোস্ট করেছেন ফেসবুকে যে উপমহাদেশের মাত্র 1% লোক হচ্ছে সাম্প্রদায়িক। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ ইউর রিসার্চ, লাইক হোয়াট রিসার্চ ডাজ
সাবস্টেন্সিয়েট ইউর ক্লেইম। যে আপনি তো বললে তো হবে না, আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি বলবেন যে বাংলাদেশ বা ভারতের মাত্র 1 ভাগ লোক সাম্প্রদায়িক। আই ওয়ান্ট টু বিলিভ দিস টু, বাট শো মি দ্য ফাইন্ডিংস ফ্রম ইউর রিসার্চ। আপনি তো এইভাবে মন গড়া বক্তব্য দিলে তো হবে না। এবং আপনার যে বক্তব্য, এই বক্তব্য তো যে চিত্র আছে মাঠে, ওই চিত্রকে তো হচ্ছে রিফ্লেক্ট করছে না। এই যে যেটা বললাম যে একের পর এক ঘটনা ঘটছে বাংলাদেশে, হ্যাঁ, জি। একের পর এক ঘটনা ঘটছে, তারপরে যে কোনো বিচার হচ্ছে না, এগুলো তো একটা ইট রিফ্লেক্টস এ broad pattern of communalism in Bangladesh, and the better we realize it, like the sooner it is the better. ডক্টর অর্পণ। আমাদের যে সম্মানিত অতিথি আছেন মেজবাহুল চৌধুরী, উনি কয়েকটা পয়েন্ট বলেছেন, সেগুলো নিয়ে আমি একটু অ্যাড্রেস করতে চাচ্ছি। আমার কাছে একটু অসঙ্গতিপূর্ণ মনে হয়েছে। উনি বলেছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশের কথা উনি বলেছেন, উদাহরণ দিয়েছেন যে ইন্ডিয়ার, ওনাকে কোট করে বলছে যে সরকার সাম্প্রদায়িক বা সাম্প্রদায়িকতার যে চেতনা সেটা লালন করে, মানে পেট্রোনাইজ করে, গভর্নমেন্ট পেট্রোনাইজ করে। তো এখন একটা অপরাধকে আমি কি আরেকটা অপরাধে জাস্টিফাই করব? ইন্ডিয়াতে কী হয়েছে, ভারতে কী হয়েছে, সেটা নিয়ে তো আমার এই মুহূর্তে তো আমার চিন্তা করার কোনো দরকার নেই। আমার সংস্কৃতি ভারতের সংস্কৃতি না, আমি তো বাংলাদেশি, আমি তো বাংলাদেশের নাগরিক। আমার প্রশ্ন হলো বাংলাদেশে কেন এগুলো হচ্ছে? আমি তো বাংলাদেশের নাগরিক, যারা আক্রান্ত হচ্ছে তারাও বাংলাদেশের নাগরিক, যারা আক্রান্ত করেছে তারাও বাংলাদেশের নাগরিক। এই নাগরিক এবং নাগরিকের মধ্যে এই সংঘাত কেন হবে? প্রশ্নটা এখানে, দুঃখটা এখানে, পরিতাপের বিষয় এখানে। উনি আরেকটা প্রশ্ন করেছেন বা উনি একটা কমেন্ট করেছেন যে সনাতন ধর্মাবলম্বীরা চলে যাচ্ছে, যেটা নিখিল দেব অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছেন। আমারও উত্তর সেটাই যে সনাতন ধর্মাবলম্বীরা মনে করছেন যে তারা এখানে আর না, সেফ না, দ্যাট ইজ ওয়াই দে আর গোয়িং অ্যাওয়ে। এটা শুধু যে ইন্ডিয়াতে যাচ্ছে, এখন মানে আসলে বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। আমরা কি ইন্ডিয়ার কথা কেন বারবার নিয়ে আসি সনাতন ধর্মাবলম্বীদের ক্ষেত্রে? কারণ ধর্মটা কেজন্য, এজন্যই তো মনে হয়। আমি তো এর ছাড়া আর কোনো পাই না, যুক্তি পাই না। কেন তারা বারবার ইন্ডিয়ার কথা তুলে নিয়ে আসছে? আমার আত্মসন্ধান সবাই লন্ডনে থাকে, আমার বেশিরভাগ আত্মসন্ধান লন্ডনে থাকে, বাংলাদেশেও আছে, যারা বাংলাদেশ থেকে বাইরে তারা ইউকেতে থাকে। ইন্ডিয়াতে তো আমার কেউ নেই। তাহলে কেন বারবার বলা হবে যে সনাতন ধর্মাবলম্বীরা চলে যাচ্ছে ইন্ডিয়াতে? কিছু হলে এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে, কিন্তু এগুলো কিন্তু ছোট ছোট বিষয়, কিন্তু এই জিনিসগুলোই আস্তে আস্তে সমাজের মধ্যে ঘুণ পোকার মতো ঢুকে সমাজকে শেষ করে দেয়। এই যে আমাদের মধ্যকার যে চিন্তা ভাবনাগুলো, এগুলো কিন্তু সাম্প্রদায়িকতাকে উস্কে দেয় কোনো কোনো ক্ষেত্রে। উনি আরেকটা কথা বলেছেন যে রংপুরের যে এসপি বা অ্যাডিশনাল ডিআইজি ওনারা সবাই হিন্দু। ওকে, ভেরি ফাইন। তো হিন্দু, এটা কি ওনাদের মানে কারো দয়ায় হয়েছেন? উনি হিন্দু বলে উনি এসপি হন, ডিআইজি হন, আমি ডাক্তার হই, যাই হই, আমি কি কারো দয়ায় হয়েছি? এখানে আমার ধর্মীয় পরিচয় কেন মুখ্য হিসেবে নেওয়া হবে? আমি পড়াশোনা করেছি, ডিআইজি সাহেব পড়াশোনা করেছেন, বিসিএস দিয়েছেন, এসপি সাহেব বিসিএস দিয়েছেন, দিয়ে উনি ওনার পদোন্নতি পেয়ে উনি এই পর্যায়ে এসেছেন, ওনার যোগ্যতার বলে উনি এই পর্যায়ে এসেছেন। এখানে আমি কেন আমার এথনিসিটি দেখবো? এখানে আমি কেন আমার রিলিজিয়াস পরিচয় দেখবো? এটা মোটেও কাম্য না। আগে ছিল না। না, আমি ওইদিকেও আসছি। হিন্দুরা এই সব জায়গায় একদম উনার বক্তব্য উনি বলেছেন, কিন্তু এই যে কথাগুলো, অনেক ভালো, এই কথাগুলো কিন্তু মানে কোনো না কোনোভাবে আমাদেরকে একটু কি, আপনার কি মনে হয় না যে এখানে আমরা রিলিজিয়াস ইয়েটাই বেশি করে দেখছি? হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। জোট সরকারের সময় 2001 সালের পর থেকে তো মোটামুটি আমি বড়ই, আমার মনে হয় না যে আমি দেখেছি কোথাও যে চাকরির ক্ষেত্রে কোনো শুধুমাত্র তার রিলিজিয়াস পরিচয়ের জন্য বা এথনিক পরিচয়ের জন্য তাকে আটকে দেওয়া হয়েছে। অনেক এরকম উদাহরণ আছে। আমি তখন ক্লাস 4-5-এ পড়ি 2001 সালের পরে। আমার বাসায় সন্ধ্যার সময় যে পুজো হতো, আমার মা উলু দেওয়া বন্ধ করে দিয়েছিল, আমার মা ঘন্টা বাজানো বন্ধ করে দিয়েছিল। সন্ধ্যার সময় পুজো আমি দিতাম, আমি মাকে বলতাম ঘন্টা কেন বাজাও না, মা বলতো না ঘন্টা বাজিও না। এরকম পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা ছিলাম 2001 সালের পর থেকে 2006 সাল পর্যন্ত, যখন এই জোট সরকার যখন ক্ষমতায় ছিল। এবং আমি তো একটু আগেই বলেছি যে কতগুলো হামলার ঘটনা ঘটেছে। বাঁশখালী থেকে শুরু করে একদম সিরাজগঞ্জের উল্লাপাড়া পূর্ণিমা রানীশীল ধর্ষণের মতো ঘটনা থেকে শুরু করে অনেক এরকম ঘটনা ঘটেছে, যেগুলোর আজ পর্যন্ত কোনো বিচার হয়নি। বিচারহীনতা একটা সংস্কৃতি বলেন, এটা বিচারহীনতা সংস্কৃতি বলবো নাকি বিচারের দীর্ঘসূত্রিতা সংস্কৃতি বলবো আমি জানি না। আমি মনে করি যে সেই ব্যাপারটা আপনারা অ্যাড্রেস করবেন। আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, কিন্তু উনি যে এই যে কয়েকটা কথা বলেছেন সনাতন ধর্মাবলম্বীরা চলে যাচ্ছে, এবং হলো যে চাকরির ক্ষেত্রে যে চাকরির ক্ষেত্রে সব ধরনের সব মানুষের যোগ্যতা সম্পন্ন যে কোনো মানুষ আসবে, এখানে আমরা কারো এথনিসিটি দেখবো না, কারো রিলিজিয়াস ভিউ দেখবো না। এই যে সূক্ষ্ম বিষয়গুলো, সূক্ষ্ম মনস্তাত্ত্বিক বিষয়গুলো, এগুলোকে অ্যাড্রেস করবার সময় এসেছে। কারণ আমরা নিজেদেরকে প্রগতিশীল বলি, আমরা নিজেদেরকে উন্নয়নশীল বলি, আমাদের এই আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে সঙ্গে মনোজগতের উন্নয়ন যদি না ঘটাই, এই ধরনের সাম্প্রদায়িকতা থেকে আমরা কখনোই বেরোয় আসতে পারবো না, নেভার। ধন্যবাদ। আসলে আমার ছোট ভাই, আমার ভাগ্যই এইটা
যে যা আমি বলি হয়তো আমার উপস্থাপনের সমস্যা, এজন্য অনেকেই এটাকে অন্যদিকে নিয়ে গড়িয়ে নেন। আমি এটাই বলতে চাইছিলাম যে হিন্দু অফিসাররা বা সনাতন ধর্মাবলম্বী অফিসাররা তাদের মানে তাদের সমধর্মীয় মানুষের উপর নির্যাতন তারা দাঁড়াইয়া দেখবেন না। আমি শুধু এই কথাটাই বুঝাইতে চাইছিলাম যে এইখানে প্রতিবেশী মুসলমান যারা মেজরিটি, শুধু পুলিশ দিয়ে হবে না। একটা এক্সাম্পল আপনাকে দিয়েছিলাম যে মুসলমান প্রতিবেশী মেজরিটি যারা, তারা এগিয়ে আসতে হবে। আমি 2-3টা জিনিসে আপনাদের সাথে অনেক মতপার্থক্য করি, কথার সম্মান রেখে। যেমন ধরেন যে বাংলাদেশে যতগুলা হিন্দুর উপর বা হিন্দু মানুষের উপর, হিন্দু বলতে আমরা বলে অভ্যস্ত হয়ে গেছি, সনাতন ধর্ম অবলম্বী মানুষের উপর যে অ্যাটাকগুলো হয়েছে বলছেন, এটা কি ধর্ম বিদ্বেষের কারণে হয়েছে? তাহলে তো মুসলমান যারা বসবাস করে, অন্য মুসলমান হোক আর হিন্দু দুষ্কৃতকারী হোক, এদের উপরে আক্রমণ তো 40,000 বা 40 লাখের মতো হইতে পারে এই 9 সাল থেকে এই পর্যন্ত। এইটা ধর্মীয় কারণে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি হিন্দু, আমি মুসলমান, রাস্তায় যদি এখন ছিনতাই হয়, তো একজন যিনি সনাতন ধর্মাবলম্বী, এটা হিন্দুর উপর অ্যাটাক বলে ধরে নেওয়া যাবে না, এটা ছিনতাইকারী ছিনতাই করেছে। আমি এই কথাটাই বোঝাতে চাচ্ছিলাম যে এই বাংলাদেশে বেশিরভাগ মানুষ অসাম্প্রদায়িক। আপনি কলেজে লেখাপড়া করছেন, আপনার মা ঘন্টা বাজাননি, এটা কোন জেলা আমি জানি না। আমাদের আচ্ছা হইতে পারে, আমি জানি না, তবে আমাদের বৃহৎ সিলেট অঞ্চলে এটা কল্পনা করা যায় না যে ঘন্টা বাজাবেন না। আমি আমার কথা বলি, আমার প্রতিবেশীদের মধ্যে শহরে মৌলভীবাজার বেশিরভাগ সনাতন ধর্মাবলম্বী থাকে না। তখন তো 2001 সালের পরবর্তী সময় তো তখন তো সময়টাই এরকম ছিল, মানুষ তো তখন ভয়ে করেনি, ভয়ে। আমি একটু যদি আমাকে 1 মিনিট শুধু সময় দেন, আমি একটু জিনিস পরিষ্কার করতে চাই। এখানে কিন্তু আমরা মানে সাধারণ যে মুসলিম জনতা যারা আছেন, বাংলাদেশের যে মুসলিম নাগরিক আছেন, তাদের প্রতি কোনো বিদ্বেষ বা তাদের প্রতি কোনো দোষারোপ থেকে বলছি না। সাধারণ মুসলিমরা তো এই জিনিসগুলো করেননি। আমি জাস্ট 1 মিনিট একটা সময় নিব। আমি কমলগঞ্জে গিয়েছিলাম অষ্টমীর পরের দিন। কমলগঞ্জে গিয়েছিলাম, সুধানগর উপজেলা বলে একটা ইউনিয়নের, একটা পত অনুসার বলে একটা ইউনিয়ন আছে, সেখানে ওই যে কুমিল্লার ঘটনার পরের দিনকার কথা, সন্ধ্যার সময় যে আশেপাশে কিছু জামাত শিবিরের কিছু লোকজন, এখন 3 জামাত শিবিরের লোকজন, ওরা এসে হামলা করতে চেয়েছে। তো ওখানে আমার একটা ছোট ভাই আছে, ও সে আবার ছাত্রলীগ করে। আমার ছাত্রলীগকে যতই বকাঝকা করি না কেন, যত করি না কেন, আমি দেখেছি আমার চোখের সামনে এই ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, ছাত্রলীগ, ওর নামটা আমি মেনশন করতে চাই, রুহিন আহমেদ ওর নাম, ছাত্রলীগের সে একজন কর্মী। তার যত আছে ওখানকার মুসলিম যে কমিটি আছে, এরা সবাই, ওখানকার যে চেয়ারম্যান সাহেব ছিলেন, ইঞ্জিনিয়ার, ওনার নামটা আমি ভুলে গিয়েছি, আমি নামটা লিখে এসেছিলাম, উনি সহ সবাই মিলে প্রতিহত করেছেন। যদি প্রতিহত না করতেন তাহলে বাংলাদেশে এথনিক বা রিলিজিয়াস মাইনরিটি থাকতে কি হবে, তাই না? আমার কথা এটা পরিষ্কার। জি প্লিজ কন্টিনিউ করেন। আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে আমরা যারা এই কথাটা বিশ্বাস করি, প্রথমেই আপনাকে বলছি, এবং এটা আমার ধর্মীয় বিশ্বাস, সামাজিক বিশ্বাস তো আছেই, আমার ধর্মীয় বিশ্বাস এটা যে এখানে যারা জন্মগ্রহণ করেছে, আমি তাদেরকে সংখ্যালঘু বলতে চাই না। একদম আমি কখনো সংখ্যালঘু বলতে চাই না। যারা সংখ্যালঘু বলেন, তারা ঠিক করেন বলে আমি মনে করি না। এখানে যারা জন্মগ্রহণ করেছেন, আমরা সবাই এই দেশের মানুষ, এই মাটির মানুষ, এবং আমরা এখানে যদি কিছু মনে না করেন, এই যে সংখ্যালঘু বলতে চান না, এই প্রসঙ্গে আমি একটু অ্যাড করব। এটা হচ্ছে কি, আমি কিন্তু আপনার যে সদিচ্ছা সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু সংখ্যালঘুকে সংখ্যালঘু বলার একটা সমাজতাত্ত্বিক তাৎপর্য আছে। সংখ্যালঘুর সংখ্যাটা কি? সংখ্যালঘুকে ডিফাইন করা হয় 2টো ক্রাইটেরিয়া দিয়ে, একটা হচ্ছে নাম্বার এবং হচ্ছে ক্ষমতার বিবেচনায় তারা একটা দেশে সুবিধা বঞ্চিত কিনা। একটা দেশে সংখ্যালঘু মানে হিন্দু সম্প্রদায়ের উপরে 5 দিন ধরে বর্বরোচিত হামলা হয়েছে, 6 জনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, 50টা বাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে। এটা যেটা প্রমাণ করে সেটা হচ্ছে যে হিন্দু সম্প্রদায় বাংলাদেশে পাওয়ারলেস, দ্যাটস ওয়াই দে আর মাইনরিটিস।
So please do not try to deflect the conversation. হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য যেসব সম্প্রদায় আছে বাংলাদেশে মুসলিম সম্প্রদায়ের বাইরে, তারা সবাই সংখ্যালঘু এবং সংখ্যালঘুকে না, এই ভায়োলেন্সগুলোকে আপনি যেভাবে দেখছেন, আমি আসছি মিস্টার নিখিল দেব, জাস্ট আমি আপনার কাছে ওই সমাজতাত্ত্বিক ব্যাখ্যাটি শুনতে চাইছি যে সংখ্যালঘুদেরকে সংখ্যালঘু বলবার মধ্য দিয়ে তাদের মধ্যে আবার মানে সংখ্যালঘু সম্প্রদায়ের বা যে কোনো ধর্মাবলম্বী হোক বা যে কোনো ইথনিক গোষ্ঠী হোক, তারা মনস্তাত্ত্বিকভাবে আবার ফিল করে না যদি চারিদিক থেকে জেনে তুমি সংখ্যালঘু, তুমি মাইনরিটি, হি ইজ মাইনরিটি, শি ইজ মাইনরিটি। সো তার মধ্যে আবার এক ধরনের কমপ্লেক্স তৈরি হয় কিনা, ইনফেরিটি কমপ্লেক্স বা অন্য কোনো ধরনের, সেটিও তো হতে পারে। এই প্রসঙ্গে আমি দুটো বিষয় হাইলাইট করব। প্রথমত আমার হাতে খুব বেশি সময় নেই, যা ছোট করে আবার মিস্টার চৌধুরী কথা বলবেন, জাস্ট 30 সেকেন্ডসে শেষ করতে হবে। ওকে, আমার মনে হয় যে এটা সমাজতাত্ত্বিকভাবে একটু আগে যেটা বলেছি এটা খুবই তাৎপর্যপূর্ণ, সংখ্যালঘুকে সংখ্যালঘু হিসাবে চিহ্নিত করা। এই যে আপনি যে বলছেন সংখ্যালঘুকে সংখ্যালঘু বলার কারণে সংখ্যালঘুরা আরো বেশি মেন্টালি ইনসিকিউর ফিল করছে কিনা, সেটা হচ্ছে এই যে বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে যে কালচারাল, ইকোনমিক এবং যে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট সেটাকে রিফ্লেক্ট করে। এই কারণে সংখ্যালঘু শব্দটাই হয়ে গিয়েছে একটা ভায়োলেন্ট টার্ম, এবং আমরা এর ভিতর থেকে আমাদের বের হয়ে আসতে হবে ইফ ইউ ওয়ান্ট টু ডিল উইথ দিস ক্রাইসিস। আমি মনে করি ঘৃণা দিয়া ঘৃণা দূর করা যাবে না, হিংসা দিয়া হিংসা দূর করা যায় না। যারা হিংসুটে, যারা এই সাম্প্রদায়িকতা এবং বর্ণবাদ প্রচার করে, তারা সবাই খারাপ, একদম সবাই দোষী। জি, এখন আমি আশা করেছিলাম আমাদের অধ্যাপক নিখিল দেব এই ধরনের একটা মেসেজ দিবেন, সান্ত্বনা দিবেন। উনি দেশের বাইরে থেকে আমাদের দেশে যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, আমরা তাদের প্রতি সহানুভূতিশীল বলবো না, তাদের অধিকারের প্রতি আমরা সোচ্চার। এতে করে যদি, যেমন আমাকে আপনি কমেন্টগুলো পড়ে দেখিয়েন যে যারা আমার এই কথাকে সমর্থন করেন না তারা কিভাবে গালিগালাজ করেন, তার অনেকটা কারণ আছে। এই কারণ হলো একদিকে আমি ইসলামের প্রতি পুরা আনুগত্যশীল, অন্যদিকে ইসলামের অপব্যাখ্যাটা বন্ধ হওয়ার জন্যে আমি লড়াই করে যাচ্ছি। মিস ইন্টারপ্রিটেশন, অপরাজনীতি, অশুভ চিন্তাধারা, এই তিনটার কারণে এই সমাজে এইরকম সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়ছে। এই জন্য অপরাজনীতি আমাদের বন্ধ করতে হবে, আর এই করার জন্য আমরা সকলে সমস্বরে বলতে হবে। আমার ছোটো ভাই এই যে ভারতের কথা উনি মনে করেছেন যে উনি সিলেটের সন্তান, উনি তো লন্ডন ওনার পরিবারের থাকেন, আমাদের পরিবারের থাকি, এই সুযোগটা আমাদের আছে, অন্যদের এই সুযোগ নাই। আমি এটাই বলছিলাম যে কেন তারা ইনসিকিউর ফিল করেন, এই কেনর আনসারটা যদি আমরা খুঁজে বাইর করি তাহলে এইটা আমরা বন্ধ করতে হয়তো পারতাম। এইটাই বলছি যে এই প্রবণতার জন্য এখানে আমরা ইনসিকিউর, এখানে আমরা নিরাপদ নয়। সেই নিরাপত্তা তো রাষ্ট্রকে দিতে হবে নিশ্চিত। রাষ্ট্রের সাথে সাথে নাগরিক, সেটা তো হিন্দু বলে কথা নয়। ধরেন আমার জীবন যদি বিপন্ন হয় আমি কি করব? আমি তো দেশ ছেড়ে যাই। আমাদের দেশে যারা রাষ্ট্র পরিচালনা করে, নিজের কথা, ফ্যামিলির কথা চিন্তা করে আমিও তো বাইরে যেতে চাই, সবাই যেতে পারে, তখন আমার লাইফ ইনসিকিউর হয়ে যাবে। এটা হয়তো আর প্রচারও এমন হচ্ছে যে আমার আপন বাতি যারা, তারা বাপ চাইছিল দেশে আনতে, কানাডা থেকে ওইখানে লেখাপড়া করে এখন একটা চাকরি টাকরি নিচ্ছে, তারা অন্যরা বুদ্ধি দিচ্ছে যে ওইখানে গেলে গুম হয়ে যাবা। এইগুলো তো চলছে, মিথ্যাচারও চলছে। দেশপ্রেমের কোনো ইস্যু নেই, আপনার জীবন যখন বিপন্ন হবে আপনি যেখানে খুশি সেখানে বাঁচবেন, খুব স্বাভাবিক। দেশপ্রেমের কোনো সম্পর্ক নেই। তারপরে কিছু মানুষ আছে জীবন বিপন্ন করেও দেশপ্রেমে মানুষকে উদ্বুদ্ধ করে, তবে তার পরিবারকে নিরাপদে রাখতে চায়, এটা অবশ্যই ঠিক। আমি এখন শেষ কথাটা বলতে চাই, আপনার সময় কম, যে আমি এইটুকু বলবো যে আসেন আমরা সবাই মিলে, জিল্লুর ভাই, আপনি, আমি, আমাদের যে ডাক্তার প্রফেসর সাহেব আমেরিকা থেকে, আমরা সবাই মিলে একটা সমাজ গঠনের চেষ্টা করি যেখানে সাম্প্রদায়িকতা থাকবে না, মানুষ হিসাবে আমরা বসবাস করব, মানুষ হিসাবে আমরা একে অন্যকে ভালোবাসবো, একে অন্যের পাশে দাঁড়াবো। এই সমাজ পরিবর্তনের প্রয়োজন আছে। এইটা দিন দিন যদি বৃদ্ধি পায় তাহলে এটা জঙ্গল হয়ে যাবে, এটা একটা দেশ থাকবে না। জঙ্গলের প্রাণীরা যেভাবে যে যুদ্ধ করে, যে সারভাইভ করার জন্য তার শক্তি প্রয়োগ করে যে থাকতে পারবে এইটা নয়। আমরা এমন একটা সমাজ গঠন করি যেখানে গণতন্ত্র আছে, যেখানে অন্য যারা কম সংখ্যক ধর্ম অবলম্বী যে গোত্রেরই হন না কেন তারা সমানভাবে অধিকার ভোগ করবেন, যারা বেশিরভাগ মানুষ একত্রে থাকে। একটা সুন্দর শান্তির সমাজ গড়ার জন্যই বঙ্গবন্ধুর যে স্লোগান ছিল যে এই বাংলাদেশ হবে সবাই,
এখানে সবাই যুদ্ধ করে কিন্তু এই বাংলাদেশটা আমরা একদম, প্রতিষ্ঠা একদম, করেছি। একদম। আমরা ওখানেই থাকি এবং এই সমাজটা গড়ার জন্য আমরা একত্রে কাজ করি। এজন্য আমি ধন্যবাদ। আবার আহ্বান জানাচ্ছি, ধন্যবাদ। একটা অসাম্প্রদায়িক মঞ্চ আমি প্রতিষ্ঠা করতে যাচ্ছি, সকলকে আমি ইনভাইট করব। ধন্যবাদ। সকলে মিলেই আমরা চিন্তা করব কিভাবে আমরা এই ধন্যবাদ সাম্প্রদায়িকতা ধন্যবাদ মিস্টার নিখিল দেব, ডক্টর রাওয়াল শীল এবং মিস্টার মেজবাউর রহমান চৌধুরী আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্যে। দর্শক, কথা হচ্ছিল সাম্প্রদায়িক সংঘাত যেটি হয়েছে, যে আক্রমণ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের উপরে, সেই বিষয় নিয়ে। এটি বাংলাদেশের নতুন ঘটনা নয়, অনেক পুরনো ঘটনা। অন্য দেশে, পৃথিবীর নানান প্রান্তে এই ঘটনা ঘটে। যেখানে খুশি সেখানে যা খুশি তা ঘটুক, আমার দেশে যেন না ঘটে, সেটি আমাদের প্রধান। আমরা প্রত্যেকেই কিছু ব্যতিক্রম বাদ দিয়ে লজ্জিত, কুণ্ঠিত, ক্ষুব্ধ, মর্মাহত, যেভাবেই বলি না, কিন্তু এই ক্ষোভ প্রকাশ বা লজ্জা প্রকাশ এই সমস্যার সমাধান নয়। সমস্যার সমাধান করতে হলে সমস্যাটাকে চিহ্নিত করতে হবে, এবং তার জন্য যেটি দরকার, যে প্রবণতা আমি আমার অতিথিদের মধ্যেও খানিকটা কম বেশি দেখেছি, সবার মধ্যেই দেখি, প্রতিদিনই আলোচনা করছি, এবং এর আগেও যখন আলোচনা হয়েছে, সমস্যার গভীরে না গিয়ে সমস্যাটাকে চিহ্নিত করবার চেষ্টা না করে আমরা মূল সমস্যাকে আড়াল করবার চেষ্টা করি। সত্যটাকে স্বীকার করবার চেষ্টা আমাদের মধ্যে কম আছে, এবং আমরা ওই যে বললাম, সাদাকে সাদা বলি না, কালোকে কালো বলি না, নিজের স্বার্থ বিবেচনা করি, দলের স্বার্থ বিবেচনা করি, গোষ্ঠীর স্বার্থ বিবেচনা করি, এবং পূর্বাপর অতীতের এবং বর্তমানের ভবিষ্যতের সুবিধার কথা চিন্তা করে কথা বলি। এইভাবে দেখলে আসলে সমস্যার সমাধান হবে না। আমাদের ফিরে যেতে হবে 1971 সালে বা তারও আগে, যে আকাঙ্ক্ষা নিয়ে এই দেশটির জন্ম হয়েছে। মুক্তিযুদ্ধকালীন একটি পোস্টার, আমরা হিন্দু, আমরা বৌদ্ধ, আমরা খ্রিস্টান, আমরা মুসলিম, আমরা সবাই বাঙালি। আমরা সেই চেতনায় যুদ্ধ করেছিলাম। সেই চেতনা এখন প্রায় নিঃশেষিত এই কারণে যে মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, মেজবাউর রহমান চৌধুরী পুরো আলোচনার একেবারে শেষ প্রান্তে সে গণতন্ত্র শব্দটি উচ্চারণ করেছেন। সেই গণতন্ত্র থেকে বাংলাদেশ অনেক ক্ষেত্রেই দূরে। অনেকে হয়তো বলবেন যে গণতন্ত্রের নানা রকমের প্রকারভেদ আছে, আমাদের গণতন্ত্র এক রকমের গণতন্ত্র হতে পারে। 1970 সালের নির্বাচন, যে নির্বাচন বাংলাদেশের স্বাধীনতাকে নিশ্চিত করবার পথে একটা বড় মাইলস্টোন, সেই নির্বাচন নিয়ে বাংলাদেশের প্রশ্ন। বাংলাদেশে স্বাধীনতোত্তর বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকারের অধীনে, রাজনৈতিক দলের অধীনে বাংলাদেশ ভালো নির্বাচন উপহার পায়নি। এটি বাংলাদেশের জন্য দুর্ভাগ্য। মুক্তিযুদ্ধের যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণাপত্র যেটি আমরা বলি, কেন আমরা এই দেশটি স্বাধীন করেছিলাম, সেটি কিন্তু সেখানে লিপিবদ্ধ আছে। যদিও আমরা মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে মুখ দিয়ে ফেনা বের করি, কিন্তু সেই চেতনার ধারে কাছে নেই। পরিষ্কার কথা, সাম্য প্রতিষ্ঠা করতে হবে। সেই সাম্য ধর্মে, বর্ণে, গোত্রে, নারী পুরুষে, আঞ্চলিক সাম্য প্রতিষ্ঠা করতে হবে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে, এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আজকে যে আলোচনা করলাম, একটির সঙ্গে তার কোনো সঙ্গতি নেই। এখানে সামাজিক ন্যায় বিচার নেই, এখানে মানবিক মর্যাদা ভুলুণ্ঠিত, এখানে সাম্য নেই। কাজেই সব কিছু মাথা থেকে ছেড়ে ফেলে যদি আমরা সেই বাংলাদেশ করতে চাই, আমাদেরকে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার দিকে মনোযোগ দিতে হবে, গণতান্ত্রিক সমাজ নির্মাণ করতে হবে। আমাদেরকে অর্থনৈতিক উন্নয়নের মূল্য দেখানো বা কথা বললেই হবে না। অর্থনৈতিক উন্নয়ন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, অবকাঠামোর উন্নয়ন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের রাজনৈতিক উন্নয়ন, মনস্তাত্ত্বিক উন্নয়ন, মূল্যবোধের উন্নয়ন, সামাজিক উন্নয়ন, পারিবারিক মূল্যবোধের উন্নয়ন, সেই জায়গাগুলোতে মনোযোগ দিতে হবে। এবং সেই মনোযোগগুলো নিশ্চিত করতে পারলেই আমরা আসলে যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন যে সম্মান বিসর্জন দিয়েছেন, এবং 7.5 কোটি বাঙালি কিছু ব্যতিক্রম বাদ দিয়ে সবাই যে ত্যাগ স্বীকার করেছিলেন, সেই ত্যাগের প্রতি মর্যাদা জানানো হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।